সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে প্রথম অধ্যায় বা প্রথম অভিজ্ঞতা প্রাথমিক জীবনের সেটের 2 নম্বর ক্লাসটা সবাই একটু ভালো করে শেখার চেষ্টা করি। তো গতদিনে আমরা সবাই পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পূর্ণ সংখ্যার পরে কি হয় দেখি, সবাই মিলে একটু চেষ্টা করে শেখার। এটা লিখছি 2, 2.3, 5, 5/3, 6, 8/9। তাহলে সবাই লক্ষ্য করো, এখানে আমি অনেকগুলো সংখ্যা লিখছি। 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা লিখছি। এবং 6টা সংখ্যায় আমরা যে গতকালকে আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্যে মিল আছে কিনা। 6টা সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে যে গতকালকে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, যেমন এই একটা সংখ্যা, এই সংখ্যাটা এইগুলো গতকালকে আমাদের ছিল পূর্ণ সংখ্যার ভিতরে। এগুলো আমরা কোথায় পেয়েছি? পূর্ণ সংখ্যার ভিতরে পেয়েছি। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা? এই সংখ্যাগুলা কে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারছি না। তাহলে এইগুলাকে আমরা কি সংখ্যা বলবো? এইগুলাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলবো। তাহলে ভগ্নাংশ সংখ্যা আসলে কিভাবে হতে পারে বা কি কি হয় আমরা একটু দেখি, চেষ্টা করি। এখানে দেখো সবাই 2.3, এখানে 5/3, এখানে 8/9। তাহলে এই যে এইগুলা ভগ্নাংশ হলো, এবং 2, এখানে 5, এখানে 6, এইগুলা কেন ভগ্নাংশ না এটা আমাদের বুঝতে হবে। এগুলা কেন ভগ্নাংশ না? গতকালকে আমরা আগের ক্লাসে দেখছি এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে এইটার নিচে 1 থাকে, এটার নিচে 1 থাকে, এটার নিচেও 1 থাকে। এখন তাহলে এই যে দুইটা করে অংশ, উপরে একটা অংশ, নিচে একটা অংশ, উপরে নিচে। তাহলে এই উপরের অংশকে কি বলবো আমরা? নিচের অংশকে কি বলবো? উপরের অংশকে বলবো আমরা লব, এবং নিচের অংশকে বলবো আমরা হর। এই লব এবং হর এটা সমান কি কোথা থেকে আসলো? এটা ভগ্নাংশ সমান আসলো, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সমান আমরা কি কি পাই? ভগ্নাংশ সমান আমরা পাই লব এবং হর। তাহলে এখন লক্ষ্য করি আমরা, এখানে কিন্তু লব হর আছে, এখানেও লব হর আছে, এখানেও লব হর আছে। তাহলে এইটা কেন পূর্ণ সংখ্যা বলছি আমরা? এখানে তো 2 সমান এটা, তাহলে এটাকে কেন আমরা ভগ্নাংশ বলছি না? এটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। তার কারণ এইটা হরে আছে 1, এটা হর আছে 1, এটা হর আছে 1। তাহলে যে কোনো ভগ্নাংশের হর যদি 1 থাকে তখন সেটা আর ভগ্নাংশ থাকে না, তখন সেটা হবে আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যায়। সেটা সম্পূর্ণ কি হয়ে যায়? পূর্ণ সংখ্যা। এটা কি সমান হতে পারে? এটা আমাদের 5 সমান হতে পারে, এটা সমান কি 6 সমান, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা বলতে পারি যে হরে কখনো 1 হওয়া যাবে না বা 1 হওয়া যাবে না। কোনো পূর্ণ সংখ্যার হর যদি 1 হয় তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে, সেটা কখনো ভগ্নাংশ থাকবে না। পক্ষান্তরে আমরা এই তিনটা সংখ্যা নিয়ে দেখি, 2.3, 5/3 এবং 8/9। এই তিনটা সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা যদি দশমিক উঠাই দিই আমরা, তাহলে এখানে 10, এখানে তো আছে। এখন দেখো ভগ্নাংশের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লব আছে 5, হর আছে 3, এখানে লব 8, হর 9, এখানে 23, এখানে 10। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা বলতেছি ভগ্নাংশ সংখ্যা। এখন যদি এই ধরনের সংখ্যা হয় তাহলে কি এটা ভগ্নাংশ সংখ্যা হবে? এই ধরনের সংখ্যা হলে ভগ্নাংশ সংখ্যা হবে না, কারণ এই ধরনের সংখ্যাকে আমরা বলি অসংজ্ঞায়িত। গতকালকে বা আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে তার ভাগফল হয় না, সেটা হলো অসংজ্ঞায়িত গণিতের ভাষায় সেটাকে আমরা বলছি কোনো ব্যাখ্যা নেই। তাহলে আর কোন ক্ষেত্রে আমরা পেলাম যে ভগ্নাংশ হচ্ছে না? যেমন 5 এর নিচে যদি আমরা 1 দিছি, সেই ক্ষেত্রেও আমরা এটাকে বলছি না যে এটা ভগ্নাংশ। এটা হচ্ছে কি সংখ্যা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? তাহলে দুইটা জিনিস হওয়া যাবে না। একটা কি হওয়া যাবে না ভগ্নাংশের ক্ষেত্রে? একটা হর সমান 0 এবং 1 হওয়া যাবে না। তাহলে হর সমান 0 এবং 1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা যদি হয় তাহলে আমরা বলতে পারবো ভগ্নাংশ। হ্যাঁ, সবে এক্ষেত্রে আরেকটি কথা আছে। দেখো এখানে যদি 8 লিখি আর নিচে যদি 4 দিই তাহলে কি এখানে ভগ্নাংশ হবে? না, এখানে ভগ্নাংশ হবে না। তাহলে এখানে কি হবে? এখানে ভাগফল আমাদের 2 হবে। এই ক্ষেত্রে আমাদের একটি পূর্ণ সংখ্যা। আবার যদি আমরা 9/3 লিখি তাহলে এই ক্ষেত্রে একটি ভগ্নাংশ সংখ্যা হয় না। এখানে ভাগ করলে ভাগফল আমরা 3 পাই, একটি করে পূর্ণ সংখ্যা আসে। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারছি না। তাহলে ভগ্নাংশ আসলে আমরা কাকে বলবো? এক্স্যাক্টলি এমন ভাবে আমাদেরকে বলতে হবে যেন শুধু আমরা ভগ্নাংশই পাই। তাহলে সবাই লক্ষ্য করো ভগ্নাংশ কি বলতে পারি আমরা? তাহলে p/q আকারের, p/q আকারের সংখ্যাকে
আমরা ভগ্নাংশ বলতে পারবো। কখন পারবো? যখন পি ও কিউ সহমৌলিক হবে, সহমৌলিক হবে। এখন নতুন একটা শব্দ আসলো, সবাই লক্ষ্য করো, এই নতুন শব্দটাকে আমরা বলছি সহমৌলিক সংখ্যা। কি সংখ্যা? সহমৌলিক সংখ্যা। পি এবং কিউ সহমৌলিক হতে হবে। এবং আরো একটি শর্ত আছে, সেই শর্তটা কি? এই যে হর কিউ সমান কিউ হওয়া যাবে না, কিউ নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু 1। সবাই লক্ষ্য করো, আমরা দেখছি যে যখন পি ও কিউ সহমৌলিক হবে এবং কি হবে, কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1। এখন আমরা এইটা শিখাই সবাই মিলে সবার চেষ্টা করি। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক। তাহলে সহমৌলিক কি? সহমৌলিক মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ভাঙলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না, তখন তাকে বলি আমরা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাকে ভাঙলে এক এবং অন্য কোনো অন্য সংখ্যা পাওয়া যায় তাকে বলি আমরা যৌগিক সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে সহমৌলিক বলছি। যেমন আমি এখানে 8 লিখলাম আর এখানে 9 লিখলাম। 8ও একটি যৌগিক সংখ্যা এবং 9ও। যেমন 8 কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণ 2 পাবো আমরা। আর 9 কে ভাঙলে 3 গুণ 3। তাহলে 1 এবং 8 ছাড়া এখানে আরো গুলো আছে এবং এখানে 9 ছাড়াও আরো আছে, 1 এবং 9 ছাড়া। তাহলে এখানে 8 একটি যৌগিক সংখ্যা, 9 একটি মৌলিক সংখ্যা। এই ক্ষেত্রে 8 এবং 9 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়কের মিল নেই। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার ভিতরে যদি এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়কের মিল না থাকে তখন সেই সংখ্যাকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা। তাই এখানে বলছে পি এবং কিউ আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো। কখন বলতে পারবো? যখন পি ও কিউ কি হবে? সহমৌলিক হবে এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1। এটা আসলো ভগ্নাংশ সংখ্যা। এখন ভগ্নাংশ সংখ্যা পি যদি কিউ অপেক্ষা বড় হয়ে যায়, পি যদি কিউ থেকে বড় হয়, যেমন পি কিউ থেকে বড় হলে কেমন হতে পারে? 9/8 হতে পারে, 5/3 হতে পারে, 8/7 হতে পারে। তাহলে এই ধরনের যদি সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? তাহলে এই ধরনের সংখ্যাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা অন্য আরেকটা ভগ্নাংশ যেতে পারি। সেই ভগ্নাংশটা কি আমরা একবার দেখে নিই। যেমন আমরা লিখছিলাম এইরকম, তাহলে এটা সমান আমরা 8, 9, তাহলে ভাগ যদি করি 8 তাহলে 1 থাকবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 1 সমস্ত 8 ভাগের 1 লিখতে পারি। এই ধরনের যদি আসে তাহলে একে নিয়ে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। কি বলবো এটাকে? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? অপ্রকৃত ভগ্নাংশ সমান মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা আমরা দেখলাম মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। এখন যদি পি কিউ এর থেকে ছোট হয়, যদি পি কার থেকে ছোট? কিউ এর থেকে ছোট। পি কার থেকে ছোট হবে? কিউ এর থেকে। যদি এইরকম হয় অর্থাৎ পি লেস দেন কিউ হয় তাহলে যেমন 3/4, 8/9 ইত্যাদি ইত্যাদি এই ধরনের ভগ্নাংশকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। কি বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশ এখানে দেখতে পেলাম মূলত দুই প্রকার, একটা হলো প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটি অপ্রকৃত ভগ্নাংশ। এছাড়াও আমরা আরো ভগ্নাংশ হয়, সেটা কেমন হয় আমরা দেখি। এখানে 3, এখানে 2, এটা একটা ভগ্নাংশ। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে? 2 1 2, 0। তাহলে এখানে দেখো ভাগফলটা আমরা কি পেয়েছি? ভাগফলটি পেয়েছি আমরা 1.5। তাহলে এই ধরনের ভগ্নাংশকে বলছি আমরা দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশ, তাহলে দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু জানি।
সেটা কেমন ভাবে 1.235 0.25 2.13567 যদি এইরকম আসে, এইরকম যদি সংখ্যা আসে, এখানে দেখো দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে 1 2 3, এখানে আছে দুইটা এবং এখানে কতগুলো আছে আমরা কেউ বলতে পারবো না, তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা বলতেছি, এই দুইটাকে বলবো আমরা সসীম দশমিক। সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। আর তাহলে এইটা কি হবে, এখানে আমরা আরেকটা সংখ্যা যদি দেখি, তাহলে এটাও দশমিকের অনির্দিষ্ট সংখ্যক, তাহলে এই দুইটাকে বলতেছি আমরা অসীম দশমিক। অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পেলাম দশমিক ভগ্নাংশ কয় প্রকার? দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটি হলো সসীম দশমিক ভগ্নাংশ এবং আরেকটি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশে তোমরা এখানে লক্ষ্য করার সময় এখানে দশমিকের পর কোনো অঙ্কের মিল নেই, এখানে দশমিকের পর অঙ্ক দুইটা মিল আছে, 3 4 3 4 3 4। এই ধরনের দশমিক ভগ্নাংশ তো অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি। অসীম দশমিক ভগ্নাংশ কয় ধরনের দেখতে পাচ্ছি? দুই। দেখো এখানে লক্ষ্য করো, দশমিকের পরে এখানে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, এখানে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, এখানে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, তাহলে এই যে এগুলাকে বলতেছি আমরা অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশের ভিতরে আমরা আরো কি দেখতে পাচ্ছি? দেখো এটা লক্ষ্য করো, এখানে দশমিকের পর 3 4 1 6 2, এখানে দশমিকের পর 1 4 6 1 4 6, এখানে দশমিকের পর 3 4 3 4। এই তিনটার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি, সেটা হলো প্রথম যে ভগ্নাংশটাতে সেটাতে কোনো অঙ্কের পুনরাবৃত্তি হয়নি বা একই অঙ্ক ঘুরে আসছে না, কিন্তু এই যে 2 নম্বর ভগ্নাংশ এবং 3 নম্বর ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি যে আসছে। এই যে যদি বারবার আসে তখন তাকে বলি আমরা পৌনঃপুনিক। পৌনঃপুনিক ভগ্নাংশ, অসীম দশমিক বা পৌনঃপুনিক ভগ্নাংশ এটা। আর এটা হলো অসীম অনাবৃত দশমিক। এখন আবৃত বা অনাবৃত এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে দেখো এই ধরনের যদি অঙ্ক আসে, যেমন 3.146 এইটা সমান আমরা এটা লিখতে পারি 3 পয়েন্ট, যে সংখ্যা যে অঙ্কগুলো বারবার আসছে সে তার মাথার পরে আমরা একটা বিন্দু দিতে পারি, এই বিন্দুটাকে বলতেছি আমরা আবৃত। আবৃত এই বিন্দুটাকে বলি আমরা আবৃত বা পৌনঃপুনিক। আবৃত বা পৌনঃপুনিক। এখানে 3 4 3 4, তাহলে এখানে আসবে 2.34, এই 3 এবং 4 এর পর আবৃত চিহ্ন আসবে, অর্থাৎ যতগুলা অঙ্ক বারবার আসবে সেগুলো আবৃত। এখানে মাঝখানটাতে আমরা দেইনি প্রথমে, আর যদি শেষে থাকে তাহলে মাঝখানটা আপনা আপনি থাকবে। তাহলে এই দুইটাকে বলতেছি আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এই ধরনের যেগুলো বারবার আসছে এগুলোকে বলতেছি আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে যেটা বারবার আসছে না সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে অসীম অনাবৃত অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সবাই এইটা দেখলাম দশমিক ভগ্নাংশ। এখন আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই যে আসলে কোনটা থেকে কি আসে। তাহলে এসো আজকে আমরা ভগ্নাংশের প্রবাহ চিত্রটা কেমন হয় দেখে নিই। প্রথমে ভগ্নাংশ থেকে আমরা কি পেয়েছি? প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দুইটা একই জিনিস, এবং প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এই দুইটা থেকে আসছে আমরা কোথায়? দশমিক ভগ্নাংশ। কোথায় আসছে? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমরা কয় প্রকার দেখলাম? আমরা দুই প্রকার, সসীম দশমিক ভগ্নাংশ আর একটি অসীম দশমিক ভগ্নাংশ। এই অসীম দশমিক ভগ্নাংশ আমরা কয় প্রকার? দুই প্রকার, একটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং আরেকটি হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তো সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী অংশ আগামী ক্লাসে ধারাবাহিকভাবে প্রকাশ করব।